আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সহজে পড়া শিখিতে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে মুস্তাফা মনোয়ার রচিত শিল্পকলার নানা দিক এই প্রবন্ধটির পাঠ্য বইয়ে যে বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসটি মূলত তোমাদের অনুরোধেরই ক্লাস। বহু নির্বাচনী প্রশ্ন 1, মুস্তাফা মনোয়ার হলেন একজন চিত্রশিল্পী, তিনি ছবি আঁকতেন। 2, কোনটির মধ্য দিয়ে একটি দেশ এবং দেশের মানুষকে জানা যায়? শিল্পকলার মধ্য দিয়ে। 3, সব সুন্দর সব সরাসরি প্রয়োজনের বাইরে বলতে বোঝানো হয়েছে। এখানে দেখো, এটা সৃজনশীল প্রশ্ন, 3টা উত্তর দেয়া আছে, পরে আবার এটা ক খ করে দেয়া আছে। প্রয়োজনের মধ্যে সৌন্দর্য প্রকাশ পায় না, অপ্রয়োজনীয় অংশই কেবল মানব মনকে তৃপ্ত করে। প্রয়োজনের আর অপ্রয়োজন মিলে সৌন্দর্যের প্রকাশ ঘটে। এখানে কিন্তু 2 আর 3 হবে, তাহলে আমরা উত্তরে দেখি 2, 3 কোথায় আছে। এই যে গ নম্বরে আছে 2 এবং 3, এটা সঠিক উত্তর। আচ্ছা, এবার আমরা এখানে সৃজনশীল প্রশ্নের বহু নির্বাচনী অংশ হিসেবে একটি উদ্দীপক পড়ব। উদ্দীপকটি পড়ো এবং 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। তকিব হাসান কম্পিউটার সায়েন্সে অনার্স পড়ছেন। সারাক্ষণ তার রুমের দরজা জানালা বন্ধ করে কম্পিউটার নিয়ে তিনি বসে থাকেন। ছোট বোন মোহনা পূর্ণিমার রাতে ছাদে গিয়ে চাঁদ দেখতে বললে সে বলে, ছাদে গিয়ে চাঁদ দেখার কি আছে, জানালা দিয়েই তো দেখা যায়। সে সব সময় মুখটা কেমন গম্ভীর করে বসে থাকে, সবার সাথে মেশেও না। এই হচ্ছে আমাদের উদ্দীপক, মানে সে সারাক্ষণই পড়াশোনার মধ্যে থাকে, বাইরের জগতের সাথে তার পরিচয়, দেখাশোনা জানাশোনা কম। 4 নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে শিল্পকলার বিচারে তকিব হাসানের মনে কিসের অভাব আছে? আনন্দ অনুভূতির। তার ভিতরে আনন্দ নাই, আবার ভালো কিছু বা মন্দ কিছুর যে অনুভূতি শক্তি সেটাও নাই। শিল্পকলার নানা দিক প্রবন্ধের আলোকে তকিব হাসানের উক্ত অভাববোধ থাকার কারণ সাহিত্য চর্চার অভাব তার ভিতরে। সাহিত্য চর্চা হচ্ছে এই যে বই পুস্তক পড়া, বই পড়া, গল্প উপন্যাস কবিতা এগুলো পড়া। সে এই সমস্ত সৌন্দর্য থেকে নিজেকে বঞ্চিত করছে বলেই সে প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রকৃতির যে সৌন্দর্য, তা সেই অনুভূতি তার ভিতরে কম কাজ করে। এবার আমরা সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। প্রথমে এই উদ্দীপকটা পড়ে নিচ্ছি। মেহেরুন্নেসা এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হয়েছেন। নবীনবরণ অনুষ্ঠানে নাট্যাভিনয় দেখে তিনি বান্ধবীদের সাথে ক্যাম্পাস ঘুরতে ঘুরতে এলেন কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। সেখানে দেখেন এক হাতে বন্দুক ধরে এক পায়ের ওপর দাঁড়িয়ে আছে বিশালকার এক ভাস্কর্য, নাম সংসপ্তক। নিশ্চিত মৃত্যু জেনেও যে যুদ্ধ চালিয়ে যায় তাকেই বলে সংসপ্তক। ৭১-এর মুক্তিযোদ্ধাদের বীরত্বের গাথা স্মরণ করে এই ভাস্কর্যটি বানানো হয়েছে। মনটা ভরে গেল মেহেরুন্নেসার। এই ছিল আমাদের উদ্দীপক। এবার এর আলোকে আমরা প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। দেখি কি প্রশ্ন। ক, মুস্তাফা মনোয়ার কোথায় জন্মগ্রহণ করেন? মুস্তাফা মনোয়ার ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। খ নম্বর প্রশ্ন, প্রয়োজন আর অপ্রয়োজন মিলে মানুষের সৌন্দর্যের আশাপূর্ণ, কথাটি বুঝিয়ে লেখ। প্রয়োজনের সুন্দর শরীরকে তৃপ্ত করে আর অপ্রয়োজনের সুন্দর মনকে তৃপ্ত করে। এক্ষেত্রে প্রয়োজন আর অপ্রয়োজন মিলেই সৌন্দর্যের আশা পূর্ণ করে। মানুষ সুন্দরের পূজারী,
পাশাপাশি নিত্যদিনের প্রয়োজনে তাকে নানা জিনিস ব্যবহার করতে হয়। মানুষের মন তাই প্রয়োজনীয় জিনিসটিকেই সুন্দর রূপে সাজাতে চায়, সুন্দর রূপে দেখতে চায়, কিন্তু পরোক্ষভাবে প্রয়োজনের বাইরেও মানুষ সুন্দরকে ভালোবাসে। প্রয়োজন আর অপ্রয়োজনে নিয়েই তার সৌন্দর্যের চাহিদা পরিপূর্ণ হয়ে ওঠে। নম্বর প্রশ্ন, নবীনবরণ অনুষ্ঠানে মেহেরুন্নেসা শিল্পকলার কোন দিকটি দেখেছেন? এর বর্ণনা দাও। বিশ্ববিদ্যালয় নবীনবরণ অনুষ্ঠানে মেহেরুন্নেসা ভাস্কর্য নামক শিল্পকলার অন্যতম দিকটিকে দেখেছেন। শিল্পকলার নানা দিক প্রবন্ধে ভাস্কর্যকে শিল্পকলার অন্যতম শাখা হিসেবে উল্লেখ করা হয়েছে। তেমনি এক ভাস্কর্যের সঙ্গে শিক্ষার্থী মেহেরুন্নেসার পরিচয় ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিল্পকলার একাধিক সমৃদ্ধ শাখা রয়েছে। রং, রেখা, আকার, ছন্দ এসবের সাহায্যে শাখাগুলোর সৃষ্টি হয়। ভাস্কর্য তেমনি একটি গুরুত্বপূর্ণ শাখা। উদ্দীপকের মেহেরুন্নেসা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে শিল্পকলা ভাস্কর্যটি দেখে এর পরিচয় পেয়ে মুগ্ধ হয়েছেন। ভাস্কর্য বিষয়টি তার কাছে নতুন হলেও এর সৌন্দর্য অনুভব করেছে অন্তর দিয়ে। মেহেরুন্নেসার দেখা সংসপ্তক ভাস্কর্যটি সার্থক শিল্পকলার একটি নমুনা, একথা আমরা নিঃসন্দেহে বলতে পারি। নম্বর প্রশ্ন, মেহেরুন্নেসার দেখা সংসপ্তকী শিল্পকলার প্রধান দিক। মন্তব্যটির যথার্থতা যাচাই করো। বলছে এই যে শিল্পকলা হচ্ছে, এই প্রবন্ধের কথা বলা হচ্ছে, এই শিল্পকলার প্রধান দিক মানে নির্দেশ করে সংসপ্তককে, সেটা তোমার মন্তব্য যাচাই করে বলতে বলা হয়েছে। মেহেরুন্নেসার দেখা সংসপ্তক শিল্পকলার অন্যতম শাখা ভাস্কর্যের একটি নমুনা। নির্দিষ্ট করে একে শিল্পকলার প্রধান দিক বলা যায় না। উদ্দীপকে ভাস্কর্য শিল্পের উল্লেখ করা হয়েছে, যা শিল্পকলার একটি উল্লেখযোগ্য দিক। শিল্পকলার নানা দিক প্রবন্ধে এ শিল্পকলার ব্যাখ্যা দেওয়া হয়েছে, তবে এটিকেই শিল্পকলার প্রধান দিক হিসেবে চিহ্নিত করা হয়নি। শিল্পকলার প্রধান দিক কোনটি তা সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই, বরং বলা হয় চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য এসব নানা দিকের সমন্বয়ে গড়ে উঠেছে শিল্পকলার এক সমৃদ্ধ ভুবন। সকল কিছুর সমন্বয়েই গড়ে ওঠে শিল্পকলা, সকল সৌন্দর্যকে নিয়েই। উদ্দীপকের মেহেরুন্নেসা সংসপ্তক নামের যে ভাস্কর্য দেখেছেন তা শিল্পকলার একটি উজ্জ্বল দিকের উদাহরণ। শিল্পকলার নানা দিক প্রবন্ধ অনুযায়ী এটি অন্যতম এক শিল্পকলা। উদ্দীপকের বর্ণনা ও আলোচ্য প্রবন্ধের আলোকে বলা যায় ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বকে স্মরণ করে বানানো সংসপ্তক নামক ভাস্কর্যটি শিল্পকলার অনন্য একটি দিক প্রকাশ করে। সংসপ্তক ভাস্কর্যের মাধ্যমে শিল্পকলার অনন্য দিক চিত্রকলা, স্থাপত্য, সঙ্গীত, কবিতা, নৃত্য এগুলো প্রকাশ পায় না। এজন্য বলা যায় ভাস্কর্য শিল্পকলার অন্যতম অংশ হলেও প্রধান দিক নয়। প্রশ্ন উল্লেখিত মন্তব্যটি তাই সঠিক নয়। এবার আমরা ২ নম্বর সৃজনশীল প্রশ্নটি উত্তর আলোচনা করব। এখানে ২টা সৃজনশীল প্রশ্ন আছে তোমাদের পাঠ্য বইয়ের পাতায়। আমরা ২ নম্বর সৃজনশীলের উদ্দীপকটি প্রথমেই পড়ে নিব। নন্দলাল বসু তার শিল্পকলা গ্রন্থে বলেছেন, যে সৃষ্টির মধ্যে মানুষের প্রয়োজন সাধন অপেক্ষা অহেতুক আনন্দ বেশি, যাহাতে মানুষের জৈব অপেক্ষা আত্মিক ও মানসিক আনন্দও সৃষ্টি বেশি, তাহাকে আমরা ললিত কলা বলিয়া আখ্যায়িত করিতে পারি। আবার যাহাকে আমরা ললিত কলা বলি, তাহাও আরেক দিক হইতে কারুকলা শ্রেণীভুক্ত হইতে পারে। স্থাপত্য বিদ্যা প্রসূত সুরম্য প্রাসাদকে যেমন মানুষের বসবাস উপযোগী করিয়া
দেখি তখন তাহা কারুশিল্প, আবার উহাকে যখন রূপময় অসীম সৌন্দর্য সৃষ্টি হিসেবে দেখি তখন তাহা চারুকলা। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এবার আমরা এর আলোকে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। পুরাকাল শব্দের অর্থ কী? পুরাকাল অর্থ প্রাচীনকাল বা অনেক আগেকার সময়। শিল্পকলার সকলের পক্ষে অপরিহার্য কেন? শিল্পকলার চর্চা মানুষের মনকে পরিশীলিত করে, তাই এটি সকলের পক্ষে অপরিহার্য। মানুষ তার মনের ভাবনা কিংবা আনন্দকে নানাভাবে প্রকাশ করতে চায়, এ থেকেই শিল্পকলার সৃষ্টি। শিল্পকলা একজন মানুষকে পরিপূর্ণ ও সুন্দর মানুষ হয়ে উঠতে সাহায্য করে। একজন পরিশীলিত মানুষ হওয়ার জন্য সকলেরই শিল্পকলার চর্চা করা উচিত। গ প্রশ্ন, উদ্দীপকের ললিত কলা বলতে শিল্পকলার নানা দিক প্রবন্ধের যে বিষয়টিকে নির্দেশ করা হয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে ললিত কলা বলতে শিল্পকলার নানা দিক প্রবন্ধে বর্ণিত সৌন্দর্য চেতনা বা নন্দন তত্ত্বকে নির্দেশ করা হয়েছে। শুধু প্রয়োজনের চিন্তা দিয়েই মানুষের জীবন চলে না। জাগতিক প্রয়োজন মেটানোর পাশাপাশি নিজের ও অন্যের মানসিক তৃপ্তি সাধনের জন্য মানুষ সৌন্দর্য সৃষ্টি করে এবং সৌন্দর্যের চর্চা করে। একে বলা হয় শিল্পকলা। আর শিল্পকলার নিয়মগুলো জানা যায় নন্দন তত্ত্ব থেকে। শিল্পকলার নানা দিক প্রবন্ধে মানুষের সৌন্দর্য চেতনার প্রকাশকে শিল্পকলা বলা হয়েছে, তেমনি উদ্দীপকে নন্দলাল বসুর বক্তব্যে তাকে ললিত কলা বলে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় জিনিসে মানুষ সৌন্দর্যের সাধন করে থাকে। সরাসরি প্রয়োজনের চেয়েও যেখানে মানসিক সৌন্দর্য পিপাসা মেটানোর তাগিদ বেশি, তাকেই নন্দলাল বসুর ললিত কলা বলেছেন। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত চারুকলা ও কারুকলার সমন্বিত রূপী শিল্পকলা। শিল্পকলার নানা দিক প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করা। বলছে চারুকলা আর কারুকলার দুইটা মিলিয়েই হচ্ছে শিল্পকলা। আমাদের প্রবন্ধের আলোকে, রচনার আলোকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। উদ্দীপকে উল্লেখিত চারুকলা ও কারুকলা মানুষের সৌন্দর্য চর্চা এ দুটিকে সমন্বয়ে গড়ে ওঠে শিল্পকলার ভুবন। চারুকলা হচ্ছে মূলত সেই সৌন্দর্য চর্চা যার কোনো প্রত্যক্ষ উপযোগ নেই, যা মানুষের জাগতিক কোনো প্রয়োজন মেটাতে পারে না। অন্যদিকে কারুকলা হচ্ছে শিল্পকলার সেই দিক যাতে সৌন্দর্যের চর্চাও হয়, আবার তাতে মানুষের জীবন ধারণের নানা প্রয়োজনও মেটে। এখানে উদ্দীপকে নন্দলাল বসুর বক্তব্যে চারুকলা ও কারুকলাকে ললিত কলা তথা শিল্পকলার দুটি দিক হিসেবে বর্ণনা করা হয়েছে। তেমনি শিল্পকলার নানা দিক প্রবন্ধেও শিল্পকলার দুটি দিককে চিহ্নিত করা হয়েছে। একটি মানুষের প্রয়োজন মেটায়, অন্যটি প্রয়োজনের চিন্তার বাইরে সৌন্দর্য। প্রদত্ত উদ্দীপক ও শিল্পকলার নানা দিক প্রবন্ধে শিল্পকলার প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় এ দুটি দিকেরই আলোচনা রয়েছে। চারুকলা হচ্ছে শিল্পকলার প্রয়োজনাতীত রূপ, যেমন ছবি আঁকা। অন্যদিকে কারুকলা হচ্ছে প্রয়োজনীয় জিনিসের সুন্দর রূপ, যেমন নকশি কাঁথা। আর তাই চারুকলা ও কারুকলার সমন্বয়েই শিল্পকলার চর্চা এগিয়ে যায়। এক্ষেত্রে বলা যায় প্রশ্ন উল্লেখিত মন্তব্যটি যথার্থ, অর্থাৎ চারুকলা কারুকলা দুটির সমন্বয়েই শিল্পকলা। কাজেই মন্তব্যটি নিতান্তই যথার্থ। শেষ হলো আমাদের আজকের ক্লাস।
আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। বারবার পড়বে, বেশি বেশি পড়বে, বেশি পড়ার কোনো কিন্তু বিকল্প নাই, যত পড়বে ততই জানবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।